আজকের আলোচনাটা রেফ্রিজারেশন সিস্টেমের দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, ইভ্যাপোরেটর আর প্রেশার ভেসেল। এদের যে ইন্সপেকশন, টেস্টিং, মেইনটেনেন্স বা আইটিএম, সেটার জন্য IIR6 স্ট্যান্ডার্ডের মডিউল 4-এ ঠিক কি বলা আছে সেটাই আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আমাদের কাছে আছে IIR6 M4 স্ট্যান্ডার্ড ট্রেনিং ম্যাটেরিয়ালের একটা সারসংক্ষেপ, মানে চেষ্টা করব এর ভেতর থেকে সবচেয়ে জরুরি তথ্যগুলো তুলে আনতে। ঠিক। আর আমাদের মূল উদ্দেশ্য কিন্তু শুধু নিয়মগুলো আওড়ানো নয়, বরং এটা বোঝা যে এই স্ট্যান্ডার্ডটা আসলে কিভাবে গোটা সিস্টেমটাকে নিরাপদে আর ঠিকঠাকভাবে চালু রাখতে সাহায্য করে। বেশ টেকনিক্যাল একটা বিষয় তো, সেটাকে একটু সহজ করার চেষ্টা আর কি। একদম। তাহলে চলুন শুরু করা যাক। দেখা যাক এই স্ট্যান্ডার্ডের ভেতরে কি ইন্টারেস্টিং জিনিস আছে। আচ্ছা, প্রথমে যেটার কথা বলছিলেন, এই মডিউল 4-এর একটা বেশ ইন্টারেস্টিং দিক নাকি আছে, ওই যে রক্ষণাবেক্ষণের সময়সূচির নমনীয়তা, মানে ফ্লেক্সিবিলিটি, সেটা ঠিক কী রকম? হ্যাঁ, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানে দেখুন, স্ট্যান্ডার্ড তো সাধারণত একটা বাঁধা রুটিন মেনে চলার কথাই বলে, তাই না? কিন্তু সেকশন 5.2.1 এখানে একটা বেশ বাস্তবসম্মত জায়গা রেখেছে। ধরুন একটা পার্টস, সেটার যদি বারবার খারাপ হওয়ার ইতিহাস থাকে, তাহলে স্ট্যান্ডার্ড বলছে যে না, ওটার পরীক্ষা আরও ঘন ঘন করতে হবে। আচ্ছা। আবার উল্টোটাও হতে পারে। ধরুন একটা যন্ত্রাংশ বছরের পর বছর একদম ঠিকঠাক চলছে, কোনো সমস্যাই নেই। সেক্ষেত্রে উপযুক্ত কারণ দেখিয়ে, অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্ট করে তার পরীক্ষার মধ্যেকার গ্যাপটা বাড়ানোও যেতে পারে। তার মানে এটা এমন নয় যে সবার জন্য একই নিয়ম, পরিস্থিতি অনুযায়ী বদলানো যাবে। কিন্তু এতে কি একটু ঝুঁকি থেকে যায় না? মানে যদি রক্ষণাবেক্ষণ কমানোর সুযোগ থাকে, কেউ কি সেটার ভুল ব্যবহার করতে পারে? দেখুন, প্রশ্নটা খুবই স্বাভাবিক। তবে স্ট্যান্ডার্ড কিন্তু এখানে যথেষ্ট সাবধানী। এই যে ফ্লেক্সিবিলিটি, এর সুযোগ নিতে গেলে কিন্তু শক্ত ডেটা লাগবে, অ্যানালিসিস লাগবে। এমনি বললেই কমানো যাবে না। ও আচ্ছা। ভালো পারফরম্যান্সের একটা ট্র্যাক রেকর্ড দেখাতে হবে, আর কেন কমানো হচ্ছে তার পেছনে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, যেটা পরে অডিট বা ইন্সপেকশনে প্রমাণ হিসেবে দেখানো যাবে। আসলে মূল লক্ষ্যটা হলো রিসোর্সের ঠিকঠাক ব্যবহার করা, কিন্তু কোনোভাবেই নিরাপত্তা বা যন্ত্রের নির্ভরযোগ্যতার সাথে আপোস করে নয়। এটা আসলে রক্ষণাবেক্ষণকে আরও একটু ইন্টেলিজেন্ট করার চেষ্টা। বোঝা গেল। বেশ ইন্টারেস্টিং একটা ব্যালেন্স রাখার চেষ্টা। আচ্ছা, এবার তাহলে ইভাপোরেটরের দিকে যাওয়া যাক। স্ট্যান্ডার্ডে তো বেশ কয়েক ধরনের ইভাপোরেটরের কথা বলা আছে, তাই না? আর বরফ জমার ব্যাপারটা, সেটা নিয়েও তো কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে মোট 9 রকমের ইভাপোরেটরের জন্য আলাদা আলাদা আইটিএম পদ্ধতির কথা বলা আছে। তাদের কাজের ধরন অনুযায়ী রক্ষণাবেক্ষণে কিছু পার্থক্য তো থাকেই। আর বরফ জমার বিষয়টা দেখুন, সেকশন A9.1 অনুযায়ী কয়েলের গায়ে হালকা ফ্রস্ট, মানে পাতলা বরফের আস্তরণ, সেটা বেশ স্বাভাবিক, বিশেষ করে যখন সিস্টেমটা চলছে। হুম কিন্তু যদি বরফ জমতে জমতে এমন মোটা হয়ে যায় যে হাওয়া চলাচলে বাধা দিচ্ছে বা কয়েলের ঠান্ডা করার ক্ষমতাটাই কমিয়ে দিচ্ছে, তখন সেটা অস্বাভাবিক। স্ট্যান্ডার্ড অনুযায়ী এই অতিরিক্ত বরফ কিন্তু সরাতেই হবে। এর জন্য তো নানা রকম ডিফ্রস্ট পদ্ধতি আছে, যেমন হট গ্যাস ডিফ্রস্ট, ইলেকট্রিক ডিফ্রস্ট, বা দরকার হলে হাতে করে মেকানিক্যালি বরফ পরিষ্কার করা। আচ্ছা, বিভিন্ন ধরনের ইভ্যাপোরেটরের জন্য কি কাজের তালিকাগুলো খুব আলাদা আলাদা হয়? একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, ফোর্সড এয়ার ইভ্যাপোরেটর, এগুলো তো খুব কমনলি দেখা যায়। এগুলোর ক্ষেত্রে কিরকম রক্ষণাবেক্ষণের কথা বলা আছে? অবশ্যই। ফোর্সড এয়ার ইভাপোরেটর, যেখানে ফ্যান দিয়ে হাওয়া টেনে কয়েলের উপর দিয়ে পাঠানো হয়, সেগুলোর জন্য স্ট্যান্ডার্ডে বেশ কিছু কাজের কথা বলা আছে। সব তো বলা সম্ভব না, তবে কাজের ধরনগুলো যদি বলি, প্রথমত ধরুন কিছু নিয়মিত পর্যবেক্ষণ আছে, যেমন সাপ্তাহিক বা মাসিক। এগুলোতে মূলত দেখা হয় যে চলমান অংশগুলো, ফ্যান বা মোটর, সেগুলো ঠিকঠাক ঘুরছে কিনা, কোনো অস্বাভাবিক শব্দ বা অতিরিক্ত কাঁপুনি হচ্ছে কিনা। এগুলো কিন্তু ভবিষ্যতের বড় সমস্যার একটা আগাম সিগন্যাল হতে পারে। ঠিক। তারপর ধরুন আরেকটু গভীর পরিদর্শন, যেমন 6 মাস অন্তর বা বছরে একবার। তখন দেখা হয় যন্ত্রটার বাইরের কাঠামোয় কোনো ক্ষতি হয়েছে কিনা, ফ্যান ব্লেড বা তার হাবে কোনো ফাটল ধরেছে কিনা, কয়েল বা পাখাতে বেশি ময়লা জমেছে কিনা। ড্রেন প্যানটা পরিষ্কার রাখা খুব জরুরি। আর অবশ্যই যেখানে দরকার, বিয়ারিংয়ে গ্রিজ বা তেল দেওয়া, লুব্রিকেশন। হুম সাপোর্টিং স্ট্রাকচার, নাট বোল্ট সব ঠিক আছে কিনা, সেটাও বার্ষিক পরিদর্শনে দেখে নিতে হয়।
আর ধরুন এমন জায়গায় ইউনিটটা আছে যেখানে গাড়ির ধাক্কা লাগার চান্স আছে, সেখানকার প্রোটেকশন ঠিক আছে কিনা সেটাও দেখা দরকার। আর কিছু লং টার্মে? হ্যাঁ, কিছু কাজ আছে যেগুলো হয়তো রোজ বা প্রতি বছর করার দরকার পড়ে না। যেমন প্রতি ৩ বছর অন্তর ডিফ্রস্ট সাইকেলটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা একটু ডিটেলে দেখা, বা মোটরের বিয়ারিং লুব্রিকেট করা যদি তেমন ধরনের মোটর হয়। তার মূল ফোকাসটা হলো কয়েকটা জিনিসের উপর: যন্ত্রটা ঠিকঠাক ঠান্ডা করছে কিনা, নিরাপদে চলছে কিনা, আর অকারণে বেশি পাওয়ার খাচ্ছে না তো, এইগুলো, তাই তো? একদম ঠিক বলেছেন। প্রত্যেকটা চেটের পেছনে কিন্তু এই কারণগুলোই আছে। ধরুন অস্বাভাবিক শব্দ, তার মানে হয়তো বিয়ারিং খারাপ হচ্ছে। অতিরিক্ত বরফ জমে যাওয়া মানে ঠান্ডা কম হবে, কারেন্ট বেশি পুড়বে। রাইট। যন্ত্রের কাঠামোতে যদি কোনো ত্রুটি থাকে, তার মানে দুর্ঘটনার ঝুঁকি। ময়লা জমলে হাওয়া চলাচল কমবে, মেশিনের লাইফ কমবে। এবার ধরুন অন্য ধরনের ইভ্যাপোরেটর, যেমন শ্যাল অ্যান্ড টিউব বা প্লেট হিট এক্সচেঞ্জার। সেইগুলোর ক্ষেত্রে হয়তো ফ্যান নেই বা বরফ জমার ওই ব্যাপারটা নেই। হ্যাঁ। কিন্তু তাদের ক্ষেত্রে আবার অন্য জিনিস দেখতে হবে, যেমন টিউবে লিক হচ্ছে কিনা, গ্যাসকেটগুলো ঠিক আছে কিনা, বা প্লেটের ভেতরে স্কেল জমে হিট ট্রান্সফারে বাধা দিচ্ছে কিনা। এই জিনিসগুলো তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যটা একই থাকে: নিরাপত্তা আর ঠিকঠাক পারফরম্যান্স। একদম পরিষ্কার হলো ব্যাপারটা। এবার আসা যাক সিস্টেমের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অংশে, প্রেশার ভেসেল। রেফ্রিজারেন্ট তো এখানে হাই প্রেশারে স্টোর করা থাকে। এর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ঠিক কিসের উপর বেশি জোর দেয়? দেখুন, প্রেশার ভেসেলের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো কার্বন স্টিলের তৈরি, সেগুলোর জন্য স্ট্যান্ডার্ডের প্রধান চিন্তাটাই হলো এর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি। মানে সোজা কথায়, ভেসেলটা যে চাপ সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে সেটা নিরাপদে করতে পারছে তো, ফেটে বা লিক করে যাবে না তো। এর জন্য সবচেয়ে বড় যে বিপদ সেটা হলো ক্ষয় বা করোশন। করোশন, হ্যাঁ। তাই চ্যাপ্টার 10 মূলত এই করোশন ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করে। এখানেও নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেমন বছরে একবার, পরিদর্শনের কথা বলা আছে। তবে ওই যে ফ্লেক্সিবিলিটির নিয়মটা, মানে সেকশন 5.2.1, সেটা কিন্তু এখানেও প্রযোজ্য। আর ভেসেলের গায়ে ইনসুলেশন আছে কি নেই তার উপর ভিত্তি করে ইন্সপেকশনের পদ্ধতিতে একটু পার্থক্য থাকে। আচ্ছা, এই ক্ষয় বা করোজন, এটা তো নানা রকমের হতে পারে, তাই না? স্ট্যান্ডার্ড এগুলোকে কিভাবে দেখে? ধরুন ইন্সপেকশনের সময় দেখা গেল ভেসেলের গায়ে বেশ অনেকটা মরিচা পড়েছে বা ছোট ছোট গর্ত চোখে পড়ল, তখন কি করার নিয়ম? ঠিক বলেছেন। ক্ষয় অনেক রকমের হয়। স্ট্যান্ডার্ড মূলত দু ধরনের ক্ষয়ের কথা বলে যা চোখে দেখে বোঝা যায়। একটা হলো পিটিং কারোশন, মানে ছোট ছোট পিন ফোটার মতো গর্ত হয়ে যাওয়া। এটা শুরুতে হয়তো ভেসেলটাকে খুব একটা উইক করে না, কিন্তু ধীরে ধীরে গর্তটা গভীর হতে হতে একসময় লিক করতে পারে। হুম। আরেকটা হলো জেনারেল কারোশন, মানে একটা বড় জায়গা জুড়ে মরিচা পড়া। এটা যদি শুধু সারফেসের ওপর থাকে, মানে ভেসেলের দেওয়ালের থিকনেস বা পুরুত্ব না কমায়, তাহলে হয়তো ততটা বিপজ্জনক নয়। কিন্তু যদি দেখেই সন্দেহ হয় যে না, ক্ষয়টা বেশ গভীর মনে হচ্ছে বা দেয়ালটা পাতলা হয়ে গেছে বলে মনে হচ্ছে, ঠিক তখনই আরও ডিটেইলড পরীক্ষার দরকার পড়ে। স্ট্যান্ডার্ড বলছে যে জায়গাগুলো সন্দেহজনক লাগছে সেখানে ভেসেলের দেয়ালের পুরুত্ব মাপতে হবে। এখন এই পুরুত্ব মাপার পর দুটো জিনিস হতে পারে। এক, দেখা গেল পুরুত্ব আসলে উল্লেখযোগ্যভাবে কমেনি, হয়তো সাধারণ আঁচড় বা এমন মরিচা যেটা সহজেই পরিষ্কার করে ফেলা যায়। সেক্ষেত্রে জায়গাটা ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে প্রোটেক্টিভ কোটিং বা রং করে দিতে হবে, যাতে আর ক্ষয় না হয়। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় যে না, পুরুত্ব সত্যিই কমে গেছে, তখন একটা ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস করতে হবে। মানে বিশ্লেষণ করে দেখতে হবে যে ওই কমে যাওয়া পুরুত্ব নিয়েও ভেসেলটা এখন যে চাপে কাজ করছে সেই চাপের জন্য নিরাপদ কিনা। ওহ, এই বিশ্লেষণটা নিশ্চয়ই খুব টেকনিক্যাল। ঠিক কতটা পুরুত্ব কমলে সেটাকে বিপজ্জনক বলে ধরা হবে? এর কি কোনো নির্দিষ্ট নিয়ম বা পার্সেন্টেজ আছে? হ্যাঁ, নিয়মগুলো বেশ সুনির্দিষ্ট এবং এগুলো মূলত এএসএমই, মানে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের বয়লার অ্যান্ড প্রেশার ভেসেল কোডের ওপর ভিত্তি করে তৈরি। এখন একদম সঠিক সংখ্যা বা শতাংশ নিয়ে এখানে আলোচনা করলে হয়তো একটু বেশি টেকনিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক। কিন্তু মূল ধারণাটা হলো এই রকম: যদি ক্ষয়টা একটা সরু লাইনের মতো হয়, লাইন করোশন, বা কোনো খাঁজের ভেতরে হয়, ক্রেভিস করোশন, সেটার গভীরতা একটা নির্দিষ্ট লিমিটের বেশি হতে পারবে না। মানে সাধারণত মূল পুরুত্বের 25% কম হতে হবে। যদি ছোট ছোট আলাদা গর্ত থাকে,
আইসোলেটেড পেটস, তাহলে সেগুলোর গভীরতা, আকার আর অন্য গর্ত থেকে দূরত্ব এই সব মিলিয়ে কিছু শর্ত আছে। সেগুলো যদি পূরণ হয় তাহলে হয়তো সেগুলোকে ইগনোর করা যেতে পারে। শর্তগুলো বেশ জটিল, যেমন একটা নির্দিষ্ট এলাকার মধ্যে মোট গর্তের ক্ষেত্রফল কত হতে হবে, বা গর্তের গভীরতা মূল পুরুত্বের 50%-এর বেশি হবে না, এরকম অনেক কিছু। বাপরে! আর যদি একটা বেশ বড় এলাকা জুড়ে ক্ষয় হয়, কোরোডেড এরিয়া, তখন সেখানে গড় পুরুত্ব মাপা যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই এলাকার সবচেয়ে পাতলা যে অংশটা, তার পুরুত্ব যেন মিনিমাম যে পুরুত্বটা দরকার তার একটা নির্দিষ্ট শতাংশ, যেমন 75%, চেয়ে কম না হয়ে যায়। বাহ, বেশ ডিটেইল গাইডলাইন তো। আচ্ছা, এই বিশ্লেষণের পর সিদ্ধান্ত কি হয়? মানে, যদি অ্যানালিসিস করে দেখা যায় যে ভেসেলটা আর নিরাপদ নয়, তখন? অ্যানালিসিসের পর দুটো সম্ভাব্য পথ আছে। এক, যদি দেখা যায় যে ভেসেলটা ব্যবহারের উপযুক্ত, মানে পুরুত্ব কমলেও সেটা এখনও নিরাপদ সীমার মধ্যেই আছে, তাহলেও কিন্তু কাজ শেষ নয়। ক্ষয় যাতে আর না বাড়ে তার জন্য জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে উপযুক্ত প্রোটেক্টিভ কোটিং লাগাতে হবে, আর অবশ্যই ভবিষ্যতে এর ওপর কড়া নজর রাখতে হবে। ঠিক। আর দ্বিতীয়টা হলো, যদি অ্যানালিসিস বলে যে না, ভেসেলটি বর্তমান অবস্থায় ব্যবহারের জন্য নিরাপদ নয়, তখন মালিক বা যিনি ব্যবহার করছেন তাকে খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে। স্ট্যান্ডার্ড এখানে 4টে অপশন দেয়। 1, রি-রেট, মানে ভেসেলটাকে কম কাজের চাপের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা। সেক্ষেত্রে পুরো সিস্টেমের অপারেটিং প্রেশার কমাতে হতে পারে। 2, রিপেয়ার, ভেসেলটাকে সারানো, তবে এটা যে কেউ করতে পারে না। এএসএমই আর স্ট্যাম্প হোল্ডার, মানে স্বীকৃত ও অনুমোদিত কোনো সংস্থার মাধ্যমেই এই রিপেয়ার করতে হবে। এই আর স্ট্যাম্প থাকা মানে হলো ওই সংস্থা প্রেশার ভেসেল রিপেয়ার করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা রাখে এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে চলে। ইন্টারেস্টিং। 3, রিটায়ার, ভেসেলটিকে সার্ভিস থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। এর জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, ANSI R8 স্ট্যান্ডার্ড। 4, রিপ্লেস, মানে পুরনো ভেসেলটা বদলে একই বা আরও ভালো মানের নতুন ভেসেল লাগানো। তার মানে সমস্যা ধরা পড়লে সেটাকে ফেলে রাখা যাবে না, একটা না একটা সমাধানের পথে যেতেই হবে। আচ্ছা, এই যে বললেন পুরুত্ব মাপা বা ভেতরের অবস্থা জানার কথা, এর জন্য কি ভেসেল কাটতে হয় নাকি অন্য কোনো উপায় আছে? খুব ভালো প্রশ্ন। না, সাধারণত ভেসেল কাটার কোনো দরকার হয় না। এর জন্যই তো রয়েছে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বা NDT পদ্ধতি। এর মানে হলো যন্ত্রটার কোনো ক্ষতি না করে তার ভেতরের অবস্থা বা কোনো ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা করা যায়। ও, অনেক রকমের NDT পদ্ধতি আছে, যেমন ধরুন আল্ট্রাসাউন্ড টেস্টিং, UT। আল্ট্রাসাউন্ড ওয়েভ পাঠিয়ে তার রিফ্লেকশন দেখে মেটালের পুরুত্ব মাপা হয় বা ভেতরে কোনো ফাটল আছে কিনা তা ধরা হয়। রেডিওগ্রাফি, RT, এটা অনেকটা মেডিকেল এক্সরের মতো। এক্সরে বা গ্যামা রে ব্যবহার করে ভেসেলের ভেতরের একটা ছবি তৈরি করা হয়। ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং, MT, এটা শুধু ম্যাগনেটিক মেটালের, যেমন লোহা, স্টিলের জন্য। সারফেসে বা ঠিক তার নিচে কোনো ফাটল থাকলে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে সেটা ধরা হয়। লিকুইড পেনিট্রেন্ট টেস্টিং, PT, সারফেসের ওপরের খুব সূক্ষ্ম ফাটল খুঁজে বের করতে একটা স্পেশাল রঙিন বা ফ্লুরোসেন্ট লিকুইড ব্যবহার করা হয়। আচ্ছা। কিছু আরও অ্যাডভান্স পদ্ধতিও আছে, যেমন অ্যাকুস্টিক এমিশন, AE, যেটা শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে ডিফেক্ট ধরে, অথবা পালসড এডি কারেন্ট, PEC, যেটা ইনসুলেশন বা কোটিংয়ের তলাতেও ক্ষয় খুঁজে বের করতে পারে। আর অবশ্যই ভিজুয়াল টেস্টিং, VT, বা চোখে দেখে পরীক্ষা, যেটা একজন ট্রেন্ড ইন্সপেক্টর করেন, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ NDT পদ্ধতি। দারুণ তো। তার মানে যন্ত্র না খুলেও অনেক কিছুই জানা সম্ভব আজকাল। আচ্ছা, এই যে এত সব পরীক্ষা, ইন্সপেকশন, অ্যানালিসিস, এগুলো রেকর্ড রাখাটা কতটা জরুরি? অত্যন্ত জরুরি। মানে রেকর্ড রাখা বা ডকুমেন্টেশন হলো পুরো ITM প্রসেসের একটা ইন্টিগ্রাল পার্ট। স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা ফর্মাল ইন্সপেকশন রিপোর্টের সাথে বেশ কিছু তথ্য খুব পরিষ্কারভাবে থাকতে হবে, যেমন কোন ফ্যাক্টরির কোন ভেসেল, তার আইডি নম্বর কি, কবে ইন্সপেকশন হলো, কে করলেন, ইন্সপেকশনের সময় ভেসেলের কন্ডিশন কি ছিল, চালু ছিল, বন্ধ ছিল, প্রেশার কত ছিল ইত্যাদি। কি টেস্ট করা হলো, তার রেজাল্ট কি, কোথায় পুরুত্ব কত পাওয়া গেল, কোনো রিপেয়ারের সুপারিশ করা হলো কিনা, এই সব কিছু। কিন্তু এত কাগজপত্র রাখার মানেটা কি? এর আসল সুবিধাটা কোথায়? শুধু বোঝা বাড়ানো নয় তো? না, মোটেই বোঝা বাড়ানো নয়। এই রেকর্ডগুলো ভবিষ্যতের জন্য সাংঘাতিক মূল্যবান।
প্রথমত, পরের বার কখন কি রক্ষণাবেক্ষণ করতে হবে তার প্ল্যানিং করতে সুবিধা হয়। দ্বিতীয়ত, সময়ের সাথে সাথে যন্ত্রটার অবস্থার কি পরিবর্তন হচ্ছে সেটা ট্র্যাক করা যায়। তৃতীয়ত, কোনো রেগুলেটরি বডি বা ইন্স্যুরেন্স কোম্পানি যদি দেখতে চায়, তাহলে প্রমাণ হিসেবে দেখানো যায় যে হ্যাঁ, স্ট্যান্ডার্ড মেনেই সব কাজ করা হয়েছে। চতুর্থত, ধরুন যদি দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেও যায়, তাহলে তদন্তের সময় এই রেকর্ডগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক কথায় বলতে গেলে ঠিকঠাক ডকুমেন্টেশন ছাড়া পুরো আইটিএম সিস্টেমটাই আসলে অসম্পূর্ণ। এটা অনেকটা কি বলবো, রোগীর মেডিকেল হিস্ট্রির মতো, তাই না? একদম ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, IRR6 স্ট্যান্ডার্ড শুধু কতগুলো নিয়ম চাপিয়ে দিচ্ছে না, বরং রেফ্রিজারেশন সিস্টেমের এই যে ক্রিটিক্যাল অংশগুলো, ইভ্যাপোরেটর আর প্রেশার ভেসেল, এগুলোর নিরাপত্তা আর লং টার্ম পারফরমেন্স নিশ্চিত করার জন্য একটা সম্পূর্ণ পদ্ধতিগত উপায় বাতলে দিচ্ছে। ক্ষয় ধরা থেকে শুরু করে সেটার অ্যানালিসিস আর তারপর সঠিক ব্যবস্থা নেওয়া, পুরো ব্যাপারটাই একটা স্ট্রাকচারের মধ্যে এনে ফেলেছে। ঠিক তাই। আর দুটো বিষয় আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ যা আমরা আলোচনা করলাম। এক হলো রক্ষণাবেক্ষণের সময়সূচির ক্ষেত্রে একটা বাস্তবসম্মত ফ্লেক্সিবিলিটি, আর দ্বিতীয় হলো এই পুঙ্খানুপুঙ্খ ডকুমেন্টেশনের উপর জোর দেওয়া। এই দুটো জিনিস স্ট্যান্ডার্ডকে শুধু কার্যকরী করে না, বরং প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগ করার ক্ষেত্রেও অনেক উপযোগী করে তোলে। এটা আলটিমেটলি ঝুঁকি কমাতে আর সিস্টেমের রিলায়াবিলিটি বাড়াতে সাহায্য করে। আজকের এই গভীর আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য কোনো চিন্তার খোরাক বা ফুড ফর থট কি হতে পারে, এমন কিছু জানিয়ে তারা নিজেরা ভাবতে পারেন? একটা বিষয় হয়তো ভাবা যেতে পারে, দেখুন, এই যে এত ডিটেলড নিয়মকানুন, এত পদ্ধতিগত রক্ষণাবেক্ষণ, এগুলো তো মূলত বড় ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল রেফ্রিজারেশন সিস্টেমের জন্য তৈরি। কিন্তু এর পেছনের যে মূল ভাবনাগুলো বা প্রিন্সিপলগুলো, যেমন রেগুলারলি জিনিসটা দেখা, যন্ত্রের ক্ষয় বা দুর্বলতার দিকে নজর রাখা, সমস্যাটা বড় হওয়ার আগেই সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা, আর সবকিছুর একটা রেকর্ড রাখা, এই নীতিগুলো কি আমাদের দৈনন্দিন জীবনে যে ছোটখাটো যন্ত্রপাতি আমরা ব্যবহার করি বা ধরুন অন্য কোনো জটিল সিস্টেম আমরা ম্যানেজ করি, সেগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য নয়? লং টার্মে এই ধরনের একটা প্রোঅ্যাক্টিভ বা সতর্কমূলক রক্ষণাবেক্ষণের সুবিধাগুলো আসলে কি হতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। সত্যি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তুললেন। এই স্ট্যান্ডার্ডের যে মূল দর্শন, সেটা আসলে আরও অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। আজকের এই অত্যন্ত মূল্যবান আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্ট্যান্ডার্ডের টেকনিক্যাল দিকগুলো বেশ ভালোভাবেই কভার করেছে, কিন্তু বিভিন্ন যন্ত্রাংশের জন্য আইটিএম কাজের প্রায়োরিটি, কোনটা আগে করা দরকার কোনটা পরে, সেই ব্যবহারিক দিকটা আমার মনে হয় আরেকটু পরিষ্কার করা যেত। এখানে কাজের একটা লম্বা লিস্ট তো আছে, কিন্তু ধরুন একজন ব্যবহারকারী যার প্ল্যান্টে হয়তো নানা ধরনের ইকুইপমেন্ট আছে, কিছু পুরনো কিছু নতুন, সে ঠিক কোনটায় আগে ফোকাস করবে বা তার সীমিত রিসোর্স লোকবল বা সময় সেটা কিভাবে ভাগ করবে, এই গাইডেন্সটা এখানে একটু সরাসরি নেই আর কি। কি করতে হবে বলছে, কিন্তু কিভাবে প্রায়োরিটি দেব সেটা ততটা বলছে না। আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এইটাই কিন্তু ফিল্ডে কাজ করতে গেলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক। স্ট্যান্ডার্ড তো একটা কম্প্রিহেন্সিভ লিস্ট দেয়, কিন্তু রিয়েল লাইফে তো সময়, বাজেট, লোকবল সবই লিমিটেড। তো এই প্রায়োরিটি ঠিক করতে না পারলে পুরো লিস্টটা ফলো করাটাই কঠিন হয়ে যায়। এখানকার মূল দুর্বলতাটা হলো লিস্টটা আছে, কিন্তু সেই লিস্টটাকে ব্যবহার করার জন্য যে একটা প্র্যাগম্যাটিক ফ্রেমওয়ার্ক বা চিন্তার খোরাক দরকার, সেটা সেভাবে নেই। হ্যাঁ। এর উন্নতির জন্য আমার মনে হয় কি, এখানে একটা সেকশন বা কিছু গাইডেন্স যোগ করা যেতে পারে, যেখানে আলোচনা করা হবে যে একটা নির্দিষ্ট ফ্যাসিলিটি তাদের নিজেদের যন্ত্রপাতির কন্ডিশন অনুযায়ী কিভাবে আইটিএম কাজের প্রায়োরিটি ঠিক করতে পারে। আচ্ছা। যেমন ধরুন, যন্ত্রের টাইপটা কি, ফোর্সড এয়ার ইভাপোরেটর নাকি শেল অ্যান্ড টিউব, কিংবা ধরুন প্রেশার ভেসেলটা কোন সার্ভিসে ব্যবহার হচ্ছে, তারপর যন্ত্রটা কত পুরনো, এটা কি খুব বেশি ব্যবহার হয় নাকি কম, আগে কোনো সমস্যা হয়েছিল কিনা, এই সব ফ্যাক্টরগুলো তো প্রায়োরিটি ঠিক করতে হেল্প করে, তাই না? হ্যাঁ, অবশ্যই হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। একদম। আর এই বিষয়টা কিন্তু স্ট্যান্ডার্ডের মধ্যেই আছে। সেকশন 5.2.1-এ যে অ্যাডাপটিভ মেইনটেন্যান্স শিডিউলের কথা বলা আছে, এটা তো তারই একটা অংশ, রিস্ক অ্যাসেসমেন্ট আর বাস্তব অভিজ্ঞতা ব্যবহার করে কাজগুলোকে সাজানো। ঠিক। ধরুন একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে।
ধরুন একটা কোল্ড স্টোরেজ, সেখানে 10 বছরের পুরনো কিছু ফোর্সড এয়ার ইউনিট আছে যেগুলোতে প্রায় লিক হয় বা বেশি ফ্রস্ট জমে। কমন প্রবলেম। হ্যাঁ, আবার ধরুন গত বছরই কিছু নতুন প্লেট হিট এক্সচেঞ্জার বসানো হয়েছে। এখন শুধু যদি স্ট্যান্ডার্ডের টেবিল ধরে এগোই, তাহলে হয়তো নতুন পিএইচইগুলোর জন্য নির্দিষ্ট সময় পরপর ইন্সপেকশন করতে হবে। কিন্তু কমন সেন্স কি বলে, পুরনো যেগুলোতে সমস্যা হচ্ছে সেগুলোতে আগে নজর দেওয়া দরকার, তাই না? অবশ্যই, রিস্ক তো ওখানেই বেশি। ঠিক। তো এই সারসংক্ষেপে এরকম একটা আলোচনা বা কেস স্টাডির মতো কিছু যোগ করা যেতে পারে, যেটা দেখাবে যে এই দুই ধরনের যন্ত্রের জন্য কিভাবে একটা ইন্টিগ্রেটেড কিন্তু প্রায়োরিটি বেসড আইটিএম প্ল্যান বানানো যায়। মানে পুরনোগুলোর জন্য হয়তো ইন্সপেকশন ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। হ্যাঁ, হয়তো বাড়াতে হবে, আর নতুনগুলোর ক্ষেত্রে হয়তো স্ট্যান্ডার্ড শিডিউল ফলো করা হবে, বা ডেটা সাপোর্ট করলে হয়তো ইন্টারভাল বাড়ানোও যেতে পারে। এমনকি আমার মনে হয় একটা ছোট চেকলিস্ট বা কিছু গাইডিং প্রশ্ন যোগ করা যেতে পারে, যেটা ইউজারকে তাদের নিজেদের সাইট স্পেসিফিক রিস্ক অ্যাসেসমেন্ট করতে আর সেকশন 5.2.1 এর প্রিন্সিপল ফলো করে প্রায়োরিটি লিস্ট বানাতে হেল্প করবে। মূল কথা হলো ব্যবহারকারীকে একটা ডিসিশন নেওয়ার টুল দেওয়া। এই প্রায়োরিটি ঠিক করার সাথে সাথেই কিন্তু আরেকটা জরুরি বিষয় চলে আসে। আপনি একটু আগেই যেটা বললেন, সেকশন 5.2.1 এর ওই অ্যাডাপটিভ ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট, মানে বাস্তব ডেটা বা অভিজ্ঞতার ভিত্তিতে মেইনটেন্যান্স শিডিউল বদলানোর যে সুযোগটা। হ্যাঁ, একদম। সারসংক্ষেপের শুরুতে বা এক্সিকিউটিভ সামারিতে এর উল্লেখ তো আছে, কিন্তু যখন একজন ইউজার ভেতরের ডিটেল সেকশনে যায়, যেখানে ধরুন 9 রকমের ইভ্যাপোরেটর বা বিভিন্ন প্রেশার ভেসেলের জন্য লম্বা লম্বা টেবিল দেয়া আছে, তখন কি এই ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা একটু চোখের আড়ালে চলে যাওয়ার চান্স থাকে না? এটা একটা ভালো পয়েন্ট। আমার কেন যেন মনে হচ্ছে ব্যবহারকারী হয়তো ওই টেবিলগুলোকেই ফাইনাল ধরে নিয়ে খুব কঠোরভাবে ফলো করতে চাইবে, আর স্ট্যান্ডার্ড যে একটা সুযোগ দিয়েছে কাস্টমাইজ করার, সেটা হয়তো তারা ঠিকমতো ব্যবহার করবে না বা করতে দ্বিধা করবে। হ্যাঁ, এই রিস্কটা কিন্তু সত্যিই আছে। খুবই প্রাসঙ্গিক পর্যবেক্ষণ আপনার। লম্বা টেবিল বা চেকলিস্ট দেখলে আমাদের একটা টেন্ডেন্সি হয় ওগুলোকে বাই দ্য বুক ফলো করার, মনে হয় যেন এগুলো অলঙ্ঘনীয় নিয়ম। ঠিক। আর তাতে কিন্তু সেকশন 5.2.1 এর যে মূল স্পিরিটটা, মানে মেইনটেনেন্স যেন এফেক্টিভ হয়, শুধু নিয়ম রক্ষার জন্য না হয়, সেটাই হারিয়ে যেতে পারে। ভাবুন, একটা ইকুইপমেন্ট হয়তো বছরের পর বছর দারুণ চলছে, কোনো সমস্যাই নেই, ইন্সপেকশন ডেটাও ভালো, তাহলে হয়তো তার কিছু টেস্ট একটু কম ইন্টারভালে করলেও চলে, যদি সেটার পেছনে সলিড ডেটা আর ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট থাকে। আবার উল্টোটাও হতে পারে, কোনো ইকুইপমেন্টে বারবার সমস্যা হচ্ছে, তখন হয়তো স্ট্যান্ডার্ডের চেয়েও ঘন ঘন ইন্সপেকশন করা দরকার। হ্যাঁ, ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ আর কি। একদম। তো এর একটা সলিউশন হতে পারে আমার মনে হয়, প্রতিটা মেন টেবিলের পর, মানে ধরুন প্রতিটা ইভ্যাপোরেটর টাইপের টেবিল বা প্রেশার ভেসেলের টেবিলের ঠিক পরে একটা ছোট্ট কিন্তু খুব ক্লিয়ার নোট যোগ করে দেয়া। আচ্ছা, রিমাইন্ডার হিসেবে। হ্যাঁ, ঠিক তাই, একটা রিমাইন্ডার, যেটা ইউজারকে মনে করিয়ে দেবে যে দেখুন, এই টেবিলে যে ফ্রিকোয়েন্সি দেয়া আছে এটা হলো একটা বেসলাইন বা স্টার্টিং পয়েন্ট। সেকশন 5.2.1 অনুযায়ী আপনার কাছে যদি যন্ত্রের পারফরম্যান্স ডেটা থাকে, আগের ইন্সপেকশন রিপোর্ট থাকে, বা আপনার টিমের যদি যথেষ্ট অভিজ্ঞতা থাকে যা প্রমাণ করে যে শিডিউলটা বদলানো সেফ এবং জাস্টিফাইড, তাহলে সেটা করা যেতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই জোর দিতে হবে যে কোনো চেঞ্জ করলে তার পেছনের টেকনিক্যাল জাস্টিফিকেশনটা খুব ভালোভাবে ডকুমেন্ট করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক, অডিটের জন্য তো লাগবে। অবশ্যই। উদাহরণ হিসাবে টেবিলের নিচে হয়তো এরকম একটা লাইন লেখা যেতে পারে, বিশেষ দৃষ্টব্য, অনুগ্রহ করে মনে রাখবেন সেকশন 5.2.1 অনুযায়ী আপনার যন্ত্রের নথিভুক্ত কর্মক্ষমতা, ঝুঁকি মূল্যায়ন এবং অভিজ্ঞতার ভিত্তিতে এই রক্ষণাবেক্ষণ সময়সূচি প্রয়োজন অনুযায়ী সমন্বয়ে বৃদ্ধি বা হ্রাস করা যেতে পারে। সকল পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত কারিগরি বিশ্লেষণ ও যৌক্তিকতা অবশ্যই ফাইলে সংরক্ষণ করতে হবে। এরকম কিছু একটা। এটা ভালো আইডিয়া, ক্লিয়ার মেসেজ। আরেকটা অ্যাপ্রোচও হতে পারে, ডকুমেন্টের শুরুতেই যেখানে সেকশন 5.2.1 প্রথমবার ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেখানের গুরুত্ব আর এটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আরও জোর দিয়ে বলা, পরিষ্কার করে দেয়া যে এই প্রিন্সিপালটা কিন্তু পরের সব টেবিলের জন্যই অ্যাপ্লিকেবল, এটা একটা ওভারআর্চিং গাইডলাইন। হ্যাঁ, সেটাও হতে পারে। তারপর হয়তো টেবিলের নিচে শুধু সেকশন 5.2.1 এর রেফারেন্স দিলেই চলবে। মূল পয়েন্ট হলো, ইউজার যেন বারবার মনে করতে পারে যে তাদের হাতে এই ফ্লেক্সিবিলিটিটা আছে এবং তারা যেন এটা কনফিডেন্টলি ব্যবহার করতে পারে। আর এটা শুধু খরচ বা সময় বাঁচানোর ব্যাপার না কিন্তু। না, অবশ্যই না।
এটা রিস্ক ম্যানেজমেন্টেরও একটা বড় অংশ। অপ্রয়োজনীয় কাজে রিসোর্স নষ্ট না করে যেখানে রিস্ক বেশি সেখানে বেশি মনোযোগ দেয়া। একদম ঠিক। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা হলো প্রায়োরিটাইজেশন, আরেকটা হলো অ্যাডাপটিভ শিডিউলিং। এবার আরেকটা সিনারিওতে আসি। ধরুন ইন্সপেকশন বা টেস্ট করে দেখা গেল একটা প্রেশার ভেসেল আর ঠিকঠাক নেই, মানে ব্যবহারের জন্য নিরাপদ নয়। ক্রিটিক্যাল সিচুয়েশন। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ডের সেকশন 3.3 এখানে 4টে কারেক্টিভ অ্যাকশনের কথা বলছে। রি-রেট করা, মানে হয়তো কম প্রেশারে চালানো, হ্যাঁ, ডি রেটিং, অথবা রিপেয়ার করা, মানে মেরামত, কিংবা রিটায়ার করা, মানে বাদ দিয়ে দেওয়া, অথবা একদম রিপ্লেস করা, মানে নতুন লাগানো। ঠিক। এই 4টে অপশন। সারসংক্ষেপে এই 4টে অপশনের নাম উল্লেখ করা আছে, কিন্তু আমার প্রশ্নটা হলো একজন ইউজার কোন পরিস্থিতিতে কোনটা বেছে নেবে, মানে কখন রিপেয়ার করাটা সেন্স মেক করে, কখন ডিরেটিং সম্ভব, কখন সোজা রিপ্লেস করাই ভালো। এই ডিসিশনটা নেওয়ার জন্য যে গাইডেন্স দরকার সেটা কি এখানে যথেষ্ট আছে? আমার মনে হলো এখানে শুধু অপশনগুলো লিস্ট করা হয়েছে, কিন্তু চয়েসটা করার যে প্রসেস বা বিবেচ্য বিষয়গুলো সেগুলো তেমন হাইলাইটেড নয়। এটা তো একটা বেশ বড় ডিসিশন, তাই না? সেফটি ইনভলভড, কস্ট ইনভলভড। নিঃসন্দেহে এটা খুবই ক্রিটিক্যাল একটা ডিসিশন পয়েন্ট, আর আপনি একদম ঠিক ধরেছেন। শুধু অপশনগুলোর নাম জানাই তো যথেষ্ট নয়। প্রত্যেকটা অপশনেরই তো নিজস্ব প্রভাব আছে। যেমন রিপেয়ার হয়তো খরচের দিক থেকে শুরুতে কম মনে হতে পারে, কিন্তু সেটা কি লং টার্মে সেফ হবে? রিপেয়ারের কোয়ালিটি কেমন হবে? রিপেয়ারের পর কি আবার ফেল করার চান্স থাকে? হ্যাঁ, এই প্রশ্নগুলো আসে। আবার রিপ্লেসমেন্ট হয়তো সবচেয়ে সেফ অপশন, কিন্তু এর খরচ অনেক বেশি, আর প্লান্ট বন্ধ রাখতে হতে পারে বেশ কিছু দিনের জন্য, মানে ডাউন টাইম। ঠিক। ডি রেটিং করা বা ক্ষমতা কমিয়ে ব্যবহার করা সবসময় পসিবলও না হতে পারে। সিস্টেমের ওপর তার কি প্রভাব পড়বে সেটাও দেখতে হবে। আর রিটায়ার করা মানে তো শুধু ভেসেলটা বাদ দেওয়া নয়, পুরো সিস্টেমের ওপর তার ইম্প্যাক্ট পড়তে পারে। হ্যাঁ, হয়তো প্রসেসই চেঞ্জ করতে হতে পারে। একদম। তাই এই সিদ্ধান্তটা নেয়ার জন্য একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ বা একটা চিন্তার কাঠামোর খুব দরকার। সেটাই। তো কি করা যেতে পারে এখানে? আমার প্রস্তাব হলো সেকশন 3.3 এর আলোচনার পরে বা ওর সাথেই একটা অংশ যোগ করা হোক, যেখানে এই ডিসিশন মেকিং প্রসেসটাকে একটু গাইড করা হবে। মানে কোন কোন ফ্যাক্টরগুলো কনসিডার করা উচিত সেই বিষয়গুলো তুলে ধরা। যেমন? যেমন ধরুন, প্রথমেই অর্থনৈতিক দিকটা। রিপেয়ারের আনুমানিক খরচ কত, নতুন ভেসেল লাগানোর খরচ কত, শুধু ইনিশিয়াল কস্ট না, পুরো লাইফ সাইকেল কস্ট বিবেচনা করা। রিপেয়ার করলে হয়তো কয়দিন পর আবার সমস্যা হবে, সেটাও ভাবতে হবে। তারপর সেফটি রিস্ক, যে ড্যামেজটা হয়েছে সেটা কতটা সিরিয়াস। রিপেয়ার করার পর কি ভেসেলটা আগের মতোই নিরাপদ থাকবে, নাকি কিছু কম্প্রোমাইজ থেকে যাবে? ডিরেট করলে কি সেফটি এনশিওর করা যাবে? যন্ত্রাংশের কন্ডিশন আর বাকি আয়ু, ভেসেলটা কত পুরানো, এমনিতেই কি এর লাইফ শেষের দিকে? ড্যামেজের কারণে আয়ুষ্কাল কতটা কমল? পারফরম্যান্স ইম্প্যাক্ট, ক্ষতির ফলে ভেসেলের পারফরম্যান্স কতটা কমেছে? রিপেয়ার বা ডিরেটিংয়ের পর কি এটা সিস্টেমের চাহিদা মেটাতে পারবে? রিপেয়ারের ফিজিবিলিটি আর কমপ্লেক্সিটি, ক্ষতিটা কি আদৌ রিপেয়ার করার মতো? এর জন্য কি স্পেশাল টেকনোলজি বা স্কিল লাগবে? যেমন এএসএমই আর স্ট্যাম্প হোল্ডারের দরকার হবে কি? তারা কি অ্যাভেলেবল? কত সময় লাগবে রিপেয়ার করতে? ডাউন টাইমের প্রভাব, রিপেয়ার বা রিপ্লেসমেন্টের জন্য প্ল্যান্ট বা ওই সেকশনটা কতদিন বন্ধ রাখতে হবে, সেই ডাউন টাইমের কস্ট কত, প্রোডাকশন লস কত? আর ফাইনালি সিস্টেমের ওপর প্রভাব। ভেসেলটা রিটায়ার করলে প্রোডাকশন প্রসেসে বা অন্য কোনো মেশিনের উপর কি বড় কোনো এফেক্ট পড়বে? পুরো সিস্টেম ডিজাইন কি বদলাতে হবে? বাহ, এটা তো খুব গুছিয়ে বললেন। অনেকগুলো জরুরি পয়েন্ট। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা থাকলে ব্যবহারকারী সুবিধা হবে। আর এর সাথে ডিসিশন নিতে হেল্প করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রশ্ন বুলেট পয়েন্টে দেওয়া যেতে পারে। আচ্ছা, গাইডিং কোয়েশ্চেনস। হ্যাঁ, যেমন ক্ষতির ধরন আর গভীরতা ঠিক কি? এটা কি শুধু সারফেস লেভেলের, নাকি স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে এফেক্ট করেছে? রিপেয়ারের পর ভেসেলটা কি তার মূল ডিজাইন প্রেশার আর টেম্পারেচারে সেফলি চলতে পারবে, নাকি ডি রেটিংয়ের প্রয়োজন হবে? রিপেয়ারের যে পদ্ধতি ভাবা হচ্ছে সেটা কি স্বীকৃত স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেমন ন্যাশনাল বোর্ড ইন্সপেকশন কোড করা সম্ভব? এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন পাওয়া যাবে তো? যদি রিপ্লেসমেন্টের কথা ভাবা হয়, নতুন ভেসেল আসতে কতদিন লাগবে, লিড টাইম, সেই সময়টুকু কাজ চালানোর কোনো বিকল্প ব্যবস্থা আছে কি? এই স্পেসিফিক ভেসেলটা আপনার সিস্টেমের জন্য কতটা ক্রিটিক্যাল, এর কোনো ব্যাকআপ আছে? এই প্রশ্নগুলো কিন্তু
ডিসিশন মেকারকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে চিন্তা করতে খুব সাহায্য করবে। একদম। এই প্রশ্নগুলো ব্যবহারকারীকে ধাপে ধাপে চিন্তা করার একটা পথ দেখাবে, আর তারা তাদের নিজেদের সিচুয়েশনের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত আর নিরাপদ সিদ্ধান্তটা নিতে পারবে। এটা তখন শুধু একটা ইনফরমেশন ডকুমেন্ট থাকবে না, একটা কার্যকরী ডিসিশন সাপোর্ট টুল হয়ে উঠবে। চমৎকার, আমারও তাই মনে হয়। এই বিষয়গুলো যোগ করলে সারসংক্ষেপটা শুধু স্ট্যান্ডার্ডের কথাগুলো বলাই হবে না, বরং সেগুলোকে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায় তার একটা সত্যিকারের গাইডলাইন হয়ে উঠবে। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো যদি আরেকবার একটু গুছিয়ে বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আজকে মূলত 3টে প্রধান জায়গা দেখলাম যেখানে এই সারসংক্ষেপটাকে আরও শক্তিশালী করা যেতে পারে। প্রথমত, আইটিএম, কাজের প্রায়োরিটি নির্ধারণ। মানে কাজের লিস্ট তো আছে, কিন্তু কোনটা আগে, কোনটা পরে বা রিস্ক অনুযায়ী কিভাবে সাজানো উচিত সেই বিষয়ে আরও প্র্যাকটিক্যাল গাইডেন্স যোগ করা। ঠিক। রিস্ক অ্যাসেসমেন্ট আর যন্ত্রের অবস্থার ভিত্তিতে। হ্যাঁ, দ্বিতীয়ত, স্ট্যান্ডার্ডের মধ্যে যে অ্যাডাপটিভ মেইনটেনেন্স শিডিউলের সুযোগটা আছে, মানে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার যে নমনীয়তা, সেটাকে আরও পরিষ্কারভাবে তুলে ধরা। বিশেষ করে ডিটেইলড টেবলগুলোর সাথে এর সম্পর্কটা স্পষ্ট করা, যাতে ব্যবহারকারীরা কনফিউজড না হয় বা এই সুযোগটা নিতে ভয় না পায়। একদম। ফ্লেক্সিবিলিটি উইথ জাস্টিফিকেশন। আর তৃতীয় যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম সেটা হলো প্রেশার ভেসেল ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেলে যে 4টে কারেক্টিভ অ্যাকশন আছে, রিরেট, রিপেয়ার, রিটায়ার, রিপ্লেস, এগুলোর মধ্যে কোনটা বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে সহজ করা। মানে কি কি বিষয় বিবেচনা করতে হবে, কোন প্রশ্নগুলো নিজেদের করতে হবে, সেই বিষয়ে একটা কাঠামো বা গাইডলাইন যোগ করা। হ্যাঁ, ডিসিশন সাপোর্ট। আর আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও রেখেছি, যেমন প্রায়োরিটি ঠিক করার জন্য একটা ফ্রেমওয়ার্ক বা চেকলিস্ট দেয়া যেতে পারে, প্রতিটা টেবিলের পর অ্যাডাপটিভ শিডিউলের রিমাইন্ডার নোট যোগ করা, আর কারেক্টিভ অ্যাকশন বেছে নেওয়ার জন্য ওই যে ফ্যাক্টরগুলো আলোচনা করলেন, অর্থনৈতিক, নিরাপত্তা, প্রায়োগিক দিক, সেগুলো আর গাইডিং প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা।